নমস্কার, আমি নিধু। আজ আমরা কথা বলব ভারত সরকারের একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনাকে নিয়ে, যেটাকে আমরা কিষাণ বিকাশ পত্র নামে চিনি। এছাড়াও কিষাণ বিকাশ পত্রকে আমরা ইন্দিরা বিকাশ পত্র নামেও চিনি। এই কিষাণ বিকাশ পত্রের নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই কিষাণ বিকাশ পত্র ভারত সরকার তৈরি করেছিল কৃষকদের উদ্দেশ্যে। অর্থাৎ কৃষকদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উৎসাহ বাড়িয়ে তোলার জন্যই এই কিষাণ বিকাশ পত্র তৈরি হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি কিষাণ বিকাশ পত্র একটা নির্দিষ্ট সময়ের পর আপনার টাকাটি ডবলে পরিণত হয়। অর্থাৎ এখনও নিম্নবিত্ত শ্রেণী থেকে আরম্ভ করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা একটা ছোট্ট ছোট্ট করে একটু একটু করে অনেকেই কিষাণ বিকাশ পত্র কিনে রাখেন তার বাড়ির ছোট্ট শিশুটির পড়াশোনার জন্য, অথবা কারো বাড়ির কন্যা সন্তানের বিবাহের জন্য। এবং একটা নির্দিষ্ট সময়ের পর যখন সেই টাকা তাদের ডবল হয়ে ফিরে আসে, তখন সেই টাকা দিয়েই তারা কিন্তু স্বপ্ন পূরণ করে। সেদিক থেকে আপনি বলতে পারেন যে সেই 1988 সাল থেকে আজ পর্যন্ত একমাত্র নির্ভরযোগ্য এবং ভরসাযোগ্য একটা সরকারি স্কিম হলো কিন্তু এই কিষাণ বিকাশ পত্র। 2011 সালে অর্থ পাচার বন্ধ করার উদ্দেশ্যে কিষাণ বিকাশ পত্র একবার বন্ধ হয়েছিল। পরবর্তীকালে সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে 2014 সালে আবার কিষাণ বিকাশ পত্র পুনরায় শুরু হয়। এই কিষাণ বিকাশ পত্রে আপনি বিনিয়োগ করতে গেলে আপনাকে কী কী নিয়ম আছে বা কী কী তার জন্য বাধ্যতামূলক বা নতুন কী কী নিয়মে পরিবর্তন এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা শুরু করব। 18 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই কিষাণ বিকাশ পত্রে অর্থ বিনিয়োগ করতে পারে। একজন নাবালক শিশুর হয়ে তার অভিভাবক কিষাণ বিকাশ পত্র ক্রয় করতে পারে। আবার 10 বছর বয়সী যে কোনো শিশুর নামে কিষাণ বিকাশ পত্র ক্রয় করতে পারে তার পরিবারের যে কোনো অভিভাবক। সেভিংস অ্যাকাউন্টের মতো কিষাণ বিকাশ পত্র কেউ এককভাবে অর্থাৎ সিঙ্গেল বা জয়েন্টভাবেও করতে পারে। জয়েন্টের ক্ষেত্রে জয়েন্ট এ, জয়েন্ট বি প্রযোজ্য। আবার সর্বোচ্চ 3 জনকে যুক্ত রেখেও কিন্তু একটি কিষাণ বিকাশ পত্র ক্রয় করা যেতে পারে। একই রকমভাবে সেভিংসের মতন কিষাণ বিকাশ পত্রতেও নমিনি দরকার হয় এবং এখানেও একসঙ্গে 4 জনকেও নমিনি রাখা যেতে পারে। সেক্ষেত্রে ওই 100% শেয়ারটা তখন ডিভাইডেড হয়ে যায়। আপনি 2 জনকে রাখলে সেটা 50%, 50%, 4 জনকে রাখলে 25% করে 4 জনকে দিতে পারেন। আর যদি একজন নমিনি থাকে তাহলে সেক্ষেত্রে 100% শেয়ার তাকে দিতে হয়। অবশ্যই নমিনিকে আপনার রিলেশনশিপের মধ্যে থাকতে হয়। এক্ষেত্রে নমিনি যদি মাইনর হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেভিংসের মতন একই নিয়ম মানতে হয়। অর্থাৎ যদি মাইনর নমিনি থেকে থাকে তাহলে সেখানে একজন গার্জেনকে উল্লেখ করতে হয়। 7.50 সুদের হারে আপনাকে ত্রৈমাসিক বার্ষিক চক্রবৃদ্ধি হারে এই কিষাণ বিকাশ পত্রে সুদ দেওয়া হয়। কিষাণ বিকাশ পত্র 115 মাসে আপনাকে ডবল দেওয়া হয়। অর্থাৎ আপনি যে অর্থরাশিকে ইনভেস্ট করছেন বা যে অর্থরাশিকে বিনিয়োগ করছেন, সেই অর্থরাশি আপনি 115 মাস পরে সেটা ডবল রূপে ফেরত পাবেন। ট্যাক্সের কথা আলোচনা করতে গিয়ে বলে রাখি যে 80C এর অধীনে কিষাণ বিকাশ পত্রে অর্থ বিনিয়োগ করতে গেলে আপনাকে কোনো টিডিএস দিতে হয় না, কিন্তু কিষাণ বিকাশ পত্র থেকে আপনি যে সুদ পাবেন সেই সুদটি কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে। এই কিষাণ বিকাশ পত্রে অর্থ বিনিয়োগের নিয়মগুলো বলে রাখি। প্রথমেই বলি যে যখনই আপনি কিষাণ বিকাশ পত্র ক্রয় করতে যাবেন, আগে কি হতো, একজন গ্রাহকের পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট না থাকলেও সেই কিষাণ বিকাশ পত্র অর্থ বিনিয়োগ করতে পারতো। কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই সেভিংস অ্যাকাউন্টে যে সিআইএফ আইডি থাকবে সেই সিআইএফ আইডিটি অবশ্যই প্যান ভ্যালিডেশন বাধ্যতামূলক। 100 এর গুণিতকে আপনি যে কোনো মূল্যে কিষাণ বিকাশ পত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন 1000 টাকা থেকে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ঊর্ধ্বসীমা কিন্তু নেই। অর্থাৎ আপনি একের অধিক যতবার খুশি কিষাণ বিকাশ পত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ঊর্ধ্বসীমা বা কোনো লিমিটেশন তার ক্ষেত্রে নেই। কিষাণ বিকাশ পত্রের জমা রেখে আপনি কিন্তু লোনও সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মোট যে অঙ্কের কিষাণ বিকাশ পত্র কেনা আছে তার 80% পর্যন্ত আপনি লোন পেতে পারেন এবং সেই কিষাণ বিকাশ পত্র জমা রেখে যে আপনি লোন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সুদের হারও অনেকটা কম হয়। 10 লক্ষ টাকার উপরে ক্যাশ নিয়ে যখন আপনি কিষাণ বিকাশ পত্র ক্রয় করতে যাবেন তখন অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাকে সেই স্থানীয় পোস্ট অফিসের পোস্টমাস্টার বা সিনিয়র পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ যখনই আপনি 10 লক্ষ টাকার উপরে ক্যাশ নিয়ে কিষাণ বিকাশ পত্র ক্রয় করতে যাবেন তখন সেখানে আপনাকে হয় আপনার বেতন স্লিপ দেখাতে হয়, নয় ট্যাক্সের কাগজ দেখাতে হয়, অনেক রকমের নথি সেখানে প্রয়োজন পড়ে। সেটা দিয়ে আপনি 10 লক্ষ টাকার উপরে যখন কিষাণ বিকাশ ক্রয় করবেন তখন কিন্তু এই নথিগুলি অবশ্যই প্রয়োজন।
কিষাণ বিকাশ পত্র কিছু কিছু ক্ষেত্রে হস্তান্তরযোগ্য, যেমন রাষ্ট্রপতি, রাজ্যপাল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোঅপারেটিভ ব্যাঙ্ক, বিভিন্ন কোম্পানি, এছাড়া হাউজিং ফিনান্স কোম্পানি, এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিষাণ বিকাশ পত্র হস্তান্তরযোগ্য। কিষাণ বিকাশ পত্র বিশেষ কতকগুলি কারণ ছাড়া কিন্তু সময়ের আগে বন্ধ করা যায় না। যেমন ধরুন, কোনো সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে কিষাণ বিকাশ পত্র বন্ধ হয়। যদি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার থেকে একজন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, সেক্ষেত্রে কিষাণ বিকাশ পত্র বন্ধ হয়। যদি কোনো গেজেটেড অফিসার দ্বারা ওই কিষাণ বিকাশ পত্রে জমা রাখা রাশি যদি বাজেয়াপ্ত করা হয়, সেক্ষেত্রে কিষাণ বিকাশ পত্র বন্ধ হয়। যদি কোর্টের আদেশ থাকে যে কিষাণ বিকাশ পত্রের টাকা বাজেয়াপ্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কিষাণ বিকাশ পত্র বন্ধ হয়। এছাড়া 2.5 বছর পর থেকে কিষাণ বিকাশ পত্র প্রিম্যাচুরিটির জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কিষাণ বিকাশ পত্র একজন থেকে আরেকজনের স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রেও কিছু কিছু নিয়ম আছে। যেমন ধরুন, একজন ব্যক্তি মারা গেলে তার নামে যদি কিষাণ বিকাশ পত্র কেনা থাকে, তাহলে তার নমিনি অথবা যে লিগাল হিয়ার বা যে সরকারিভাবে যে তার ওই টাকা যার প্রাপ্য, তার নামে নাম স্থানান্তরিত হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি কিষাণ বিকাশ পত্র জমা রেখে কোনো ঋণ সংগ্রহ করেছেন, সেই ঋণ পরিশোধ করতে না পারলে সেক্ষেত্রে তার নাম পরিবর্তন হয়, অর্থাৎ অন্যের নামে সেটি স্থানান্তরিত হয়। আর যদি কোর্টের আদেশ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিষাণ বিকাশ পত্রের নাম স্থানান্তরিত করা যায়। সেভিংসের মতন অনুরূপভাবে যখন আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করবেন বা যে অফিসে আপনি কিষাণ বিকাশ পত্র বিনিয়োগ করেছেন, সেই অফিস থেকে যখন দূরবর্তী স্থানে যাবেন, তখন কিন্তু আপনি চাইলে আমার কিষাণ বিকাশ পত্রের ওটিকেও কিন্তু স্থানান্তরিত করে নিতে পারবেন আপনার নিকটবর্তী কোনো পোস্ট অফিসে। আর আপনার যদি আগেই বলেছিলাম, সেভিংসের ক্ষেত্রে যখন আলোচনা হচ্ছিল তখন, যে যদি কোনো সিবিএস পোস্ট অফিসে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সারা ভারতবর্ষের যে কোনো কিন্তু সিবিএস পোস্ট অফিস থেকে আপনি কিষাণ বিকাশ পত্র ক্রয় করতে পারবেন। দেখুন, বহু কোম্পানি এসেছে এর আগে, দেখা গেছে যে অনেক অল্প সময়ে অনেকে ডবল দিয়েছে বা ডবল দিচ্ছিল, কিন্তু দেখা গেছে কালের নিয়মে সেই সমস্ত কোম্পানি কিন্তু আজকে বিলীন হয়ে গেছে। তার সাথে সাথে বহু সাধারণ মানুষের একটু একটু করে কষ্ট করে জমিয়ে রাখা অর্থও কিন্তু তার সাথে সাথে শেষ হয়ে গেছে বলতে গেলে। কিন্তু সেই জায়গা থেকে বলতে পারি, আমরা কিন্তু কিষাণ বিকাশ পত্র পোস্ট অফিসের একমাত্র নিরাপদ এবং নিশ্চিন্ত একটি প্রকল্প, যেখানে কিন্তু একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে উচ্চবিত্ত শ্রেণীর সমস্ত মানুষই এখানে নিশ্চিন্তে আপনি একটা টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে ঝুঁকি একদম কম। তার কারণ হচ্ছে যে আপনার বাজার দর উঠুক বা নামুক, আপনি যখন ওই কিষাণ বিকাশ পত্রে আপনার অর্থ বিনিয়োগ করছেন, তখন আপনার যে ইন্টারেস্ট রেট আপনাকে দেওয়া হয়, সেই ইন্টারেস্ট রেটই কিন্তু আপনি আপনার যখন ওর মেয়াদ পূরণ হয় তখনই আপনি পান। অতএব সেক্ষেত্রে আমি মনে করি যে কিষাণ বিকাশ পত্র দীর্ঘমেয়াদী একটা যদি বলেন যে সঞ্চয় প্রকল্পের মধ্যে সবথেকে একটা সেফ সঞ্চয় প্রকল্প। আরেকটা বিষয় জেনে রাখুন, যে আপনি হয়তো 10 লক্ষ টাকার একটি কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করেছেন, তখন সেক্ষেত্রে এটা আমরা জেনে রাখা দরকার যে ওই 10 লক্ষ টাকার যে সুদ আপনি পাবেন, তা কিন্তু একেবারে ম্যাচুরিটির সময় আপনার ওই সুদের ওপর ইনকাম ট্যাক্স আসবে না। আপনার ওই প্রতি বছরের শেষে যে আপনার সুদটি ওখানে প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ আপনার ওই যে ত্রৈমাসিক হিসাবে বাৎসরিক চক্রবৃদ্ধি হারে যে সুদটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিষাণ বিকাশ পত্রের অ্যাকাউন্টে, সেখান থেকে কিন্তু আপনার সেই ইন্টারেস্টটা ট্যাক্সেবল। অর্থাৎ যদি আপনার আদার সোর্স অফ ইনকাম, টোটাল যে আপনার বাৎসরিক যে ইনকাম, সেটি যদি যোগ করে দেখা যায় যে আপনার ট্যাক্সের আওতার মধ্যে পড়ে, তবেই কিন্তু ওই ইন্টারেস্টের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার একটি অর্থরাশি কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করা আছে। কিষাণ বিকাশ পত্রের বর্তমান সুদের হার কত? 7.5%। দেখা গেল কোনো কারণে আপনার ওই কিষাণ বিকাশ পত্র প্রিম্যাচিওর করতে হবে, অর্থাৎ প্রিম্যাচিওর করার যে সমস্ত নিয়মগুলি আছে সেই নিয়ম মেনে আপনি সেটিকে প্রিম্যাচিওর করতে গেলেন। তখন কিন্তু এই নয় যে আপনি যে প্রিম্যাচিওর করতে গেলেন তার জন্য আপনাকে কোনো পেনাল্টি দিতে হবে, তা কিন্তু নয়। আপনি যদি 5 বছর পরে সেটাকে প্রিম্যাচিওর করেন, বা আপনি 6 বছর পরে প্রিম্যাচিওর করেন, বা 7 বছর পরে প্রিম্যাচিওর করুন, তাহলে ওই 7.5% হারে যা আপনার সুদ হয়, সেই সুদ সমেত আসল টাকাটি কিন্তু আপনি প্রিম্যাচিওর করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। পোস্ট অফিস সম্পর্কিত ইনভেস্টমেন্টের এবং নতুন আপডেশনে যাবতীয় ভিডিও সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।